ওয়েলকাম টু ওয়াক এন্ড টক উইথ সাত্তকী, যেটা একটি স্পটিফাই ইনিশিয়েটিভ ছিল। আর বেশি দেরি না করতে গিয়ে শুরু করতে শুনলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী পর্ব 14তম। অনেক দিনের অপেক্ষার পর আবার আসতে গল্পটি শুরু করতে চললাম। গল্পটি ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ, লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুরু করলাম ঘটনাটি। রঘু সর্দার আগে ছিল ডাকাত, পরে সে পুলিশের ভয়ে সাধু সেজেছিল। এখন সে হয়েছে রান্নার ঠাকুর। সে গুটলি আর নীল মানুষের জন্য রোজ ভাত ডাল রান্না করে। রঘু সর্দারের মনে বড় দুঃখ। সে এখনো বুড়ো হয়নি, তার গায়ে জোর আছে, তবু তাকে কিনা জঙ্গলের মধ্যে বন্দি থেকে এরকম একটা ছোট কাজ করতে হয়। যখন সে ডাকাতের সর্দার ছিল তখন তার দলের 10-12 জন লোক তার হুকুম শুনত। গ্রামের লোক তার নাম শুনে ভয়ে কাঁপত। মাঝরাত্রিরে মশাল নিয়ে রে 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 করে গ্রামের কোনো বাড়িতে চড়াও হলে সে বাড়ির লোক টাকা পয়সা গয়নাগাটি সব ফেলে দিত তার পায়ের কাছে। কত আনন্দে ছিল সেই দিনগুলো। সাধু সেজে থাকার সময়ও কম আনন্দ ছিল না। দলের 3 জন পুলিশের হাতে ধরা পড়ে তার নাম বলে দেওয়ায় কিছুদিনের জন্য তাকে গা ঢাকা দিয়ে থাকতে হয়। অন্য গ্রামে এসে শ্মশানের ধারে সাধু সেজে বসল। গ্রামের মানুষ বেশ ভক্তি করে, পুলিশও বিরক্ত করে না। সাধু সাজা অবস্থায় রঘু সর্দারও খাওয়া দাওয়া বেশ ভালোই জুটছিল। ভক্তদের হুকুম করলে তারা পা টিপে দিত। এখন কিনা বিটে বাটকুল গুটলির হুকুম শুনতে হয় তাকে, এমনকি গুটলির পাও টিপে দিতে হয় মাঝে মাঝে। এখান থেকে পালাবারও কোনো উপায় নেই। রঘু সর্দার বুঝতে পেরেছে যে পালাবার চেষ্টা করে ধরা পড়লে ওই 8 ফুট লম্বা নীল মানুষ শুধু তাকে তুলে একটা আছাড় দিলেই সব শেষ। রঘু সর্দারের এখনো ধারণা নীল মানুষ ঠিক মানুষ নয়, ব্রহ্মদত্তীয় জাতীয় কিছু হবে। গায়ের রং আবার গাঢ় নীল রঙের, তবে নীল মানুষের স্বভাবটা তেমন হিংস্র নয়। বেশিরভাগ সময়ই শুয়ে বসে আলস্য করে আর হাসি ঠাট্টা করে কথা বলে। বরং ওই মাত্র 3 ফুট চেহারার গুটলিটাই পাজি, ওর গাঁটে গাঁটে বুদ্ধি। নীল মানুষ ওর বুদ্ধিতেই চলে। ওই গুটলিটা ঠিক করেছে যে রঘু সর্দারকে পুরো 1 বছর জঙ্গলে থেকে ওদের সেবা করতে হবে। তারপর যদি সে নাক কান মুলে প্রতিজ্ঞা করে যে আর কোনোদিনও ডাকাতি করবে না কিংবা সাধু সেজে লোককে ঠকাবে না, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। রঘু সর্দার মনে মনে উপায় খোঁজে কি করে গুটলিটাকে জব্দ করা যায়। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর রঘু সর্দার ঝর্নার পাশে বাসন মাজতে বসলো। এটাও তাকে করতে হয়। এই সময়টা তার সবচেয়ে বেশি রাগ, গায়ে জ্বালা ধরে এই সময় আর কি। সে ছিল কিনা একজন নাম করা ডাকাত সর্দার, তাকে এখন মেয়েদের মতন বাসন মাজতে হচ্ছে। সে আর চোখে তাকিয়ে দেখলো নীল মানুষ একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছে, আর গুটলি একটু দূরে বসে একখানা বই পড়ছে। গুটলি প্রায় একা একা শহরে যায় আর নানান জিনিসপত্র জোগাড় করে আনে। বই থেকে মুখ তুলে গুটলি বলল, ওর তো পান খেতে ইচ্ছা করছে, কতদিন পান খাইনি। রঘু, কয়েক কিলি পান এনে দাও তো। রঘু সর্দার বলল, পান? এই জঙ্গলের মধ্যে আমি পান কোথায় পাবো? গুটলি বলল, জঙ্গলের মধ্যে পান পাওয়া যাবে না জানি, কিন্তু বাঁদিকে টিলার পাশে দিয়ে মাইল 3 হেঁটে গেলেই একটা বড় রাস্তা পাবে, একটা হাইওয়ে। সেখানে একটা পেট্রোল পাম্পের পাশেই একটা পান বিড়ির দোকান আছে, সেখান থেকে নিয়ে আসো। রঘু সর্দার উঠে দাঁড়িয়ে বলল, আমি একলা পান আনতে যাব? গুটলি তার দিকে টাকা ছুড়ে দিয়ে বলল, হ্যাঁ যাও, পান নিয়ে এসো, বেশি দেরি করো না যেন। রঘু সর্দার ভ্রু কপালে অনেকখানি উপরে উঠে গেছে। সে ব্যাপারটা বুঝতেই পারছে না, তাকে একলা একলা পাঠানো হচ্ছে জঙ্গলের বাইরে। সেইখানে হাইওয়ে দিয়ে গাড়ি ট্রাক চলে, কোনো একটা ট্রাকে উঠে তো সে অনেক দূরে পালিয়ে যেতে পারে। গুটলি কি তাকে লোভ দেখাচ্ছে? একটা হ্যান্ডব্যাগে রঘু সর্দার কিছু লুকানো টাকা ও কয়েকটা জামা কাপড় রয়েছে। রঘু সর্দার একবার সেদিকে তাকালো।
এই ব্যাগটার মায়া ত্যাগ করতে হবে। মেঘের গর্জনের মতো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে নীল মানুষ। সে সহজে জাগবে না মনে হয়। রঘু সর্দার বলল, ঠিক আছে, তাহলে পান নিয়ে আসি। গুটলি বলল, বেশি দেরি করো না কেমন? আর হ্যাঁ, ভালো কথা, তুমি দামোদর বলে কাউকে চেনো? রঘু সর্দার বলল, দামোদর? কোন দামোদর? গুটলি বলল, তোমাদের মতন ডাকাতি টাকাতি করে। রঘু সর্দার জিজ্ঞেস করলো, তার কি বা হাতে দুটো আঙ্গুল কাটা, কথা বলতে বলতে হঠাৎ তোতলা হয়ে যায়? ঠিক ধরেছ, সেই দামোদরই বটে। সে তো এক সময় আমার দলেই ছিল, পরে নিজের আলাদা দল খুলেছে শুনেছি। তাকে তুমি চিনলে কি করে? চেনা হয়েছিল এক সময়। তুমি যে দোকানে কিনতে যাচ্ছ পান, দামোদর এখন সেই দোকানের মালিক। ও, বেটা ডাকাতি ছেড়ে এখন পানওয়ালা সেজেছে। ডাকাতি ছাড়েনি। তুমি যেমন পুলিশের চোখে ধুলো দেবার জন্য কিছুদিন সাধু সেজেছিলে, ওই দামোদরও তেমনি পানওয়ালা সেজেছে। তুমি ওই দামোদরটাকে এখানে ডেকে আনতে পারবে? এখানে? হ্যাঁ, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। কথা শুনলে পিত্তি জ্বলে যায়। এইটুকু একটা মানুষ যাকে রঘু সর্দার টিপে মেরে ফেলতে পারে, সে কিনা বসে বসে হুকুম চালিয়ে যাচ্ছে। ব্রহ্মদেবটাকে কেউ কি করে বশ করলো খেয়ে জানে। রঘু সর্দার জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা হেঁটে তারপর দৌড়াতে শুরু করলো। মাঝে মাঝে সে পিছনে ফিরে তাকিয়ে দেখে যে নীল মানুষ তাকে তাড়া করে আসছে কিনা। না, সেরকম কোনো চিহ্ন নেই। বন একেবারে নিস্তব্ধ। ছুটতে ছুটতে সে ভাবতে লাগলো, বড় রাস্তায় পৌঁছে সে কি করবে? দামোদরের সঙ্গে দেখা করবে? কি দরকার? আপনি বাঁচলে বাপের নাম, সোজা একটা গাড়িতে উঠে পালিয়ে যাওয়াই তো ভালো। হাতে একটা কোনো অস্ত্র নেই, সঙ্গে কোনো টাকা পয়সা নেই, শুধুমাত্র একটা টাকা সম্বল। তবু রঘু সর্দার ঠিক করলো এবারে সে পালাবেই। সে বড় রাস্তায় পৌঁছে গেল বিনা বাধায়। পেট্রোল পাম্পটায় চোখ পড়ল। তার পাশে একটা পানের দোকান আছে ঠিকই। রঘু সর্দার আড়াল থেকে দেখলো আঙ্গুল কাটা দামোদর সেখানে বসে আছে ঠিকই। তার পাশে একজন বসে আছে, তার নাম ন্যাড়া গুলগুলি। ওর রোগা ছোটোখাটো চেহারা, কিন্তু দারুণ ছুরি চালায়। চোখের নিমেষে যে কোনো লোকের পেট ফাঁসিয়ে দিতে পারে। ওরা দুইজনেই যখন জাকিয়ে বসেছে তখন নিশ্চয়ই বড় কোনো মতলব আছে। রঘু সর্দার একবার লোভ হলো দামোদরের সঙ্গে গিয়ে কথা বলতে। 8-10 জন লোক জুটিয়ে যদি একটা দল ধরা যায়, তাহলে ওই লম্বা নীল মানুষটা আর বাটকুল গুটলিটাকেও ভয় কি? ওদের কাছে তো আর ছুরি বন্দুক নেই। কিন্তু নীল মানুষের চেহারা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল। ও যদি ব্রহ্মদৈত্য হয় তাহলে তো গুলিগোলাতেও হজম করেই ফেলবে। নীল মানুষটা একদিন গুটলিকে কি যেন সব বলছিল, পৃথিবীর বাইরে অন্য গ্রহের কথা। ও কি সেখান থেকে এসেছে নাকি? তাহলে বাংলায় কথা বলে কি করে? দরকার নেই বাবা, এই তল্লাট থেকে একেবারে চম্পট দেয়াই ভালো। রঘু সর্দার পেট্রোল পাম্পটার কাছাকাছি একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। এ রাস্তা দিয়ে বাস চলে না, কিন্তু অন্য কোনো গাড়ি পেট্রোল পাম্পে থামলে সে তাতে উঠে পড়বে। আধ ঘন্টা পরে একটা অ্যাম্বাসাডার গাড়ি এসে থামলো। তাদের 2 জন মহিলা, 2 জন বাচ্চা আর 2 জন পুরুষ মানুষ। রঘু সর্দার বিরক্তিতে মুখটা কোঁচকালো। এই গাড়িতে তাকে নেবে না। 2টো ট্রাক ঝড়ের বেগে চলে গেল, থামলোই না। আর একটা গাড়ি থামলো, তাদের শুধু ড্রাইভার আর পেছনের সিটে একজন মোটা মতন লোক। এবারে রঘু সর্দার গাড়িটার দিকে এগিয়ে গিয়ে ড্রাইভারটাকে কাচুমাচু মুখে বলল, ভাই, আমার খুব জরুরি দরকার। বাড়ি থেকে অসুখের খবর এসেছে, আমাকে সামনের শহরটুকুতে একটু পৌঁছে দেবে? ড্রাইভার কিছু না বলে মালিকের দিকে তাকালো। মালিক খেকে উঠে বলল, না না, ওসব হবে না, এখানে হবে না। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিতেই মালিক আবার বলতে লাগলো, ডাকাতের মতো চেহারা ওসব লোককে একদম বিশ্বাস নেই। রাস্তা থেকে অচেনা লোক কখনো তুলবে না। রঘু সর্দার অস্থির হয়ে উঠল। মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। তার দেরি দেখে যদি নীল মানুষ তার খোঁজে ধেয়ে আসে, তবে এ কদিন একটা ব্যাপার সে বুঝেছে। সন্ধ্যের আগে এই নীল মানুষটা জঙ্গল ছেড়ে বেরোতে চায় না। এদিকে বিকেলের আলো পড়ে আসছে, সন্ধ্যের আর দেরি নেই।
আরও আধ ঘন্টা পরে একটা ট্রাক এসে থামতেই রঘু সর্দার অনেক কাকুতি মিনতি করে তাতে উঠে পড়ল। ট্রাক ড্রাইভার বলল, 10 টাকা দিতে হবে। রঘু সর্দার কাছে টাকা না থাকলেও সে বলে উঠল, দেবো নিশ্চয়ই দেবো, আগে পৌঁছে তো দাও আমাকে। মিনিট 10 যেতেন যেতেই ট্রাকের গতি কমে যেতে লাগলো। রঘু সর্দার জিজ্ঞেস করলো, কি হলো, থামলে কেন ভাই? আমার যে জরুরি দরকার আছে। ট্রাক ড্রাইভার উত্তর দিল, সামনে পাত বান্ধা, রাস্তাটা সেখান থেকে একটা ছোট পাহাড়ের মতো উপরের দিকে ঘুরে যাচ্ছে, অপেক্ষা করতে হবে। সত্যি একদিকে ঘন জঙ্গল আর একদিকে খাদের মতন। 4-5খানা গাড়ি থেমে গেছে সেখানে। এই সব কটা গাড়িতেই রঘু সর্দার আগে চলে আসতে দেখেছে। সবাই গাড়ি থেকে নেমে পড়ে জটলা করছে এক জায়গায়। সামনে রাস্তার উপর একটা প্রকাণ্ড পাথরের চাই পড়ে আছে, সেটা না সরালে কোনো গাড়ি যেতে পারবে না। অত বড় পাথরটা সরানো যাবেই বা কী করে? অন্ধকার হয়ে আসছে। পাশের জঙ্গলে জোনাকি জ্বলছে, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, তার ফাঁক দিয়ে একটু একটু করে বেরিয়ে আসছে চাঁদের আলো। জায়গাটা ভারী সুন্দর, কিন্তু সেখানে দাঁড়িয়ে রঘু সর্দারের বুক ধড়াস ধড়াস করতে লাগলো। কোনো রকমে একটা শহরে পৌঁছাতে পারলেই সে বেঁচে যেত। ব্রহ্মদৈত্য হোক আর যাই হোক, শহরে তাদের জোড়াজুড়ি খাটবে না। পাথরটা সবাই মিলে ঠেলে সরানো যায় না। এমন সময় পাশের জঙ্গল থেকে সরু গলায় একটা গান শোনা গেল, কি বিদেশি মন উদাসী বাঁশির বাঁশি বাজায় বনে। সে গান শুনেই রঘু সর্দারের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। সবাইকে ঠেলে সে দৌড়াতে লাগলো সামনের দিকে। বড় পাথরের চাইটার ওপর উঠে দাঁড়িয়ে লাফিয়ে পার হতে যেতেই জঙ্গল থেকে একটা লম্বা হাত বেরিয়ে এলো। তার কাঁধটা ধরে বিড়াল ছানার মতো শূন্যে তুলে সে হাতটা তাকে নিয়ে গেল। অন্য একটা হাত দিয়ে পাথরটা ঠেলে গড়িয়ে দিল পাশের খাদে। এমন চোখের নিমেষে ঘটনাটা ঘটল যে অন্য লোকেরা ভাবলো রঘু সর্দারই বোধ হয় পাথরটার সঙ্গে গড়িয়ে পড়ে গেল নিচে। নীল মানুষ রঘু সর্দারকে জঙ্গলের মধ্যে নামিয়ে দিল গুটলির পায়ের কাছে। গুটলি এখন মুখে দাড়ি গোঁফ লাগিয়ে অন্যরকম সেজে আছে। সে কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বলল, রঘু, আমার পান কোথায়? নীল মানুষ বলল, এটা তোমার কিরকম ব্যবহার বলো তো? রঘু সর্দার, দুপুরবেলা ভাত খাওয়ার পর পান খেতে ইচ্ছে হয়েছিল, আর এখন সন্ধে হয়ে গেল, তবু তুমি পান নিয়ে এলে না। এখনো কি করছিলে? রঘু সর্দার মুখে আর কথা বলল না। সে বুঝতে পারলো তার শেষ নিঃশ্বাস ঘনিয়ে এসেছে। উঠলে আবার বলল, কি হলো, আমার পান দাও। রঘু সর্দার এবারে বলে ফেলল, পানের দোকান বন্ধ ছিল, তাই আমি শহরে যাচ্ছিলাম পান আনতে। তাই শুনে গুটলি হি হি করে হেসে উঠল, আর নীল মানুষ হেসে উঠল করে। তারপর নীল মানুষ বলল, এসো, একটা জিনিস দেখাবো, এসো। আবার সে রঘু সর্দারের কাঁধ ধরে ঝুলিয়ে নিয়ে চলল। গুটলিকে তুলে নিল অন্য হাতে। অনেকখানি জঙ্গল পেরিয়ে এসে সে এক জায়গায় থেমে বলল, ওই দেখো, দোকান সমেত পানওয়ালাকে আমরা নিয়ে এসেছি তোমার জন্য। এখন অনেকটা জ্যোৎস্না উঠেছে। তাতে দেখা গেল দুটো গাছের সঙ্গে লতাপাতা দিয়ে বাঁধা রয়েছে দামোদর আর ন্যাড়া গুলগুলি। কাছেই পড়ে আছে একটা ছুরি। পা দিয়ে সেই ছুরিটা ঠেলে নিল নীল মানুষ। বলল, এটা দিয়ে ওদের বাঁধন কেটে দাও। ছুরিটা কোথা থেকে এলো জানো? এই ন্যাড়াটা, ওই ছুরি দিয়ে আমার পেটে ফাঁসাতে এসেছিল। ভোতা ছুরি আমার পেটে ঢুকলোই না। ন্যাড়া গুলগুলি বলতে হলো, ভূত। আর তার মুখ দিয়ে হেনা বেরিয়ে আসতে লাগলো। ছুরিটির দিকে তাকিয়ে শিউরে উঠল রঘু সর্দার। প্রায় 1 বিঘে লম্বা। ওই ছুরি দিয়ে মানুষের মুন্ডু কেটে ফেলা যায়, আর সেই ছুরি নীল মানুষের পেটে ঢোকেনি। নীল মানুষ আবার বলল, ওদের বাঁধন খুলে দাও আর পান সাজতে বলো। রঘু সর্দার ওদের বাঁধন কেটে দিতেই ন্যাড়া গুলগুলি ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর দামোদর কাঁপতে কাঁপতে থরথর করে লাগলো।
রঘু সর্দার বলল, ওরে দামোদর, বাঁচতে চাস তো পান সেজে দে, ওরা যা বলছে কর। পান সাজার জিনিসপত্র সব এনে রাখা ছিল। দামোদর সেই রকম কাঁপতে কাঁপতে 2 কিলি পান সাজলো। নীলমানুষ বলল, 1 কিলো পানে আমার কি হবে? আমার একসঙ্গে 10টা পান চাই, শিগগির। তখন আবার পান সাজা হলো। তাড়াতাড়ির জন্য রঘু সর্দারও সাহায্য করার জন্য হাত লাগালো। 2 ডাকাতে মিলে পান সাজছে। এই বলেই খিলখিল করে হেসে উঠল গুটলি। নীলমানুষ বলল, এখন বেশ শান্তশিষ্ট দেখাচ্ছে, তাই না? একসঙ্গে 10টা পান মুখে পুড়ে নীলমানুষ একটা তৃপ্তির ঢেকুর তুলল। তারপর সে রঘু সর্দারের দিকে ফিরে বলল, এবারে একটা ঘটনা শোনো। মনে করো একজন ছোটখাটো চেহারার মানুষ, খুবই নিরীহ, কারোর সাথে পাশে থাকে না, সে একটা দোকানে চাকরি করে। বেশ দিন কেটে যাচ্ছিল তার। তারপর একজন দুষ্টু লোক সে দোকানে ডাকাতি করার ষড়যন্ত্র করলো। তারপর ডাকাতি করলো ঠিক, কিন্তু সব দোষ চাপিয়ে দিল ওই ছোটখাটো চেহারার নিরীহ লোকটার উপর। তার ফলে সে মারধর খেল, তার চাকরি চলে গেল। এখন এটা খুব অন্যায় কিনা বলো? তুমি ডাকাতি করতে চাও করো, কিন্তু একজন নিরীহ লোকের কাঁধে দোষের চাপ দেবে কেন? কি এটা অন্যায় নয়? রঘু সর্দার বলল, হ্যাঁ হ্যাঁ অন্যায়, খুব অন্যায়। নীলমানুষ দামোদরের দিকে ফিরে জিজ্ঞাসা করলো, তুমি কি বলো? দামোদর সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ওটা খুব অন্যায়। পরের ওপর দোষ চাপানো মোটেই উচিত নয়। নীলমানুষ বলল, বাহ বাহ, এই তো চাই। তোমাদের 2 জনের তো বেশ ন্যায় অন্যায় জ্ঞান হয়েছে। গুটলি এবারে এক টানে মুখের নকল দাড়ি গোপ খুলে ফেলে বলল, ও হে দামোদর, আমায় চিনতে পারো? আমি রঘুনাথপুরের এক মুদিখানার দোকানে কাজ করতুম, আর তুমি সেইখানে দোকানে ডাকাতি করেছিলে। দামোদরের চোখ কপালে তুলে বলল, ওরা বাপরে, আমার মহা অন্যায় হয়ে গেছে, আমায় তুমি মাফ করে দাও বামুন ঠাকুর, তোমার পায়ে পড়ি। গুটলি চোখ পাকিয়ে বলল, আমি বামুন ঠাকুর নই, আর তোমাকে মাফ করবও না। অন্যায় করলে তার শাস্তি পেতে হয়, জানো না? নীলমানুষ বলল, ও হে রঘু সর্দার, তুমি আমাদের লোক, তোমার ওপরই শাস্তির ভার দিল। ওকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? রঘু সর্দার নীলমানুষকে খুশি করবার জন্য বলল, মাটিতে গর্ত করে ওকে বুক পর্যন্ত পুঁতে রাখা উচিত। আর ওই নেড়া গুলগুলিটাকে আপনাকে ছুরি মারতে যে এসেছিল, ওকে ওই শাস্তি দিতে হবে। নীলমানুষ বলল, ওরে বাবা, এত কঠিন শাস্তি? গুটলি বলল, আর রঘু সর্দার, তুমি যে কথার খেলাপ করে পালাবার চেষ্টা করেছিলে, তাহলে তোমার যে শাস্তি হবে। তুমি যাতে আর পালাতে না পারো, সেজন্য তোমাকেও মাটিতে গর্ত করে পুঁতে রাখা উচিত। নীলমানুষ হা হা করে হেসে উঠল। তারপর বলল, তার চেয়ে বরং এক কাজ করা যাক, ওরা 3 জনেই 3 জনকে শাস্তি দিক। প্রত্যেকের মাথায় 8টা করে গাঁটটা মারুক। নাও রঘু সর্দার, তুমিই শুরু করো। নেড়া গুলগুলি এর মধ্যে জ্ঞান ফিরে এসেছে। শিউবু হয়ে ঝুলঝুল করে তাকিয়ে সব কথা শুনছিল। সে তাড়াতাড়ি মাথায় হাত চাপা দিয়ে বলল, ওরে বাবারে, ওরে বাবারে, আমার মাথা নেড়া, গাঁটটা মারলে আমার বেশি লাগবে, এটা অন্যায়। নীলমানুষ বলল, ঠিক আছে, তাহলে গাঁটটার বদলে থাপ্পড় চলো। নেড়া গুলগুলি বলল, আমার গায়ে জোর কম, আমি জোরে থাপ্পড় মারতে পারবো না, আমি চিমটি কাটবো। নীলমানুষ বলল, ঠিক আছে, তাই সই। তারপর শুরু হলো এক মজার ব্যাপার। এ ওকে থাপ্পড় মারে আর ও একে চিমটি কাটে। লেগে গেল চেঁচা মিচি, ঝপটা ঝাপটি। নীলমানুষ আর গুটলি হেসে গড়াগড়ি যেতে লাগলো। খানিক বাদে যখন প্রায় রক্তারক্তি শুরু হওয়ার উপক্রম, তখন নীলমানুষ হেঁকে বলল, ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে, নইলে কিন্তু এবার আমি শুরু করবো। অমনি সব চুপ। গুটলি বলল, রঘু সর্দার, যে মাটি খোঁড়ার কথা বলেছিলে সেটা কিন্তু মন্দ নয়। এই জঙ্গলে বড় জলের কষ্ট। গ্রীষ্মকালে জঙ্গলের জন্তু জানোয়ারেরা জলের কষ্ট পায়।
ওরা তিনজন এখানকার মাটি খুঁড়ে খুঁড়ে একটা পুকুর তৈরি করুক না। আমি খন্তা শাবল এনে দেব। নীল মানুষ বলল, ভালো আইডিয়া। পুকুরটা পুরোপুরি খোঁড়া হয়ে গেলে আমি সেটার নাম রাখবো রঘু দামোদর গুলগুলি। দামোদর বলল, আমরা তিনজন মিলে একটা পুকুর কাটবো, তাতে যে 1 বছর লাগবে। গুটলি বলল, পুলিশের হাতে ধরা পড়লে তো অন্তত 5 বছর জেল খাটতে, তার চেয়ে এখানে 1 বছর তো বেশ সস্তায় হয়ে গেল। জেলখানার থেকে এখানে ভালো খাবার পাবে, তোমরা নিজেরাই তো রান্না করবে। নীল মানুষ বলল, খাবারের কথায় মনে পড়ে গেল, বড্ড খিদে পেয়েছে যে। ও রঘু সর্দার, আজ কি খাওয়াবে? যাও যাও, উনুনে আগুন দাও। গুটলি বলল, দামোদর পান সাজো। ন্যাড়া গুলগুলি জিজ্ঞেস করলো, আর আমি কি করব? গুটলি বলল, তুমি মাছের তরকারি কাটবে, তোমার তো ছুরির হাত ভালো। নীল মানুষ আস্তে আস্তে বলল, আমাদের সংসারটা দিব্যি বড় হয়ে গেল, কি বলো? ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্লিজি মনস্টারকে। জাস্ট কিডিং, ওয়াক এন্ড টক উইথ সাত্তনীকে ফলো করে নিন আমাকে আরও এরকম গল্প শুনতে। 15তম পর্ব আসছে খুব শীঘ্রই। ধন্যবাদ। স্টে টিউন, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস।